রাত প্রায় 9:30। বলরামপুর গ্রামের দিকে এই সময়টাকে মাঝরাত বললেও ভুল কিছু বলা হবে না। চারিদিকে বাঁশবাগান কাঁপিয়ে দিয়ে শাঁসা শব্দে বয়ে যাচ্ছে হাওয়া। অথচ রাধারানীর চোখে আজ ঘুমের লেশ মাত্র নেই। ঘরের এক কোণে একটা ভাঙা খাটে শুয়ে অঘরে ঘুমাচ্ছে তার একমাত্র ছেলে গগন। আহা, কি নিষ্পপ মুখ! কিন্তু ওই মুখের আড়ালেই লুকিয়ে আছে এক চরম অবুঝ মন। লোকে তাকে বলে হদ্দ বোকা। মায়ের চিন্তা শেষ না হতেই বাইরে উঠোনে এক একটা বিকট শব্দ হলো। রাধারানী চমকে উঠলেন। গগনের ঘুম কিন্তু তাতেও ভাঙল না। সেই এক হাত ছড়িয়ে পরম শান্তিতে নাক ডাকাতে লাগলো। রাধারানী আর সইতে না পেরে গগনের গায়ে একটা ঠেলা দিলেন। ওরে গগনা, উঠবি নাকি পিঠে দুটো রুল ফেলবো? দেখ তো বাইরে কিসের শব্দ হলো। আমাদের একমাত্র ছাগিটা আবার কোনো কাণ্ড বাঁধলো নাকি? ওঠ বলছি। আরে ধুর মা, এ কি যে করো না তুমি! হয়তো ওই রামুর মার হুলো বেড়ালটা আবার হাঁড়ি ঠেলছে। এই শুয়ে পড়ো দেখিনি চুপচাপ। ওঠ বলছি। মা ও ছেলে দুজনে মিলে হ্যারিকেন হাতে উঠোনে এসে দাঁড়াতেই রাধারানীর চোখ তো কপালে। উঠোনের মাঝখানে রাখা নতুন কেনা দইয়ের হাঁড়িটা একদম চুরমার হয়ে গেছে। আর তাদের প্রিয় কালো ছাগিটার মুখে থকথকে সাদা দই। সে মনের সুখে মুখ চাটছে। উমা গো, এ কি সর্বনাশ হলো গো! কাল সকালে ঘোষেদের বাড়িতে 5 কেজি দই দেওয়ার কথা ছিল। আমার সব শেষ হয়ে গেল রে। কিন্তু এই দইয়ের হাঁড়িটা তো উঁচুতে শিকেই তোলা ছিল। ছাগল ওখানে পৌঁছালো কি করে? আরে মা, তুমিও যেমন এই ছাগলটাও তো পৌঁছাতে পারেনি। ও তো নিচুতেই ছিল। মানে, তবে দইয়ের হাঁড়িটা ভাঙলো কে? আর এই ছাগলের মুখে দইয়ে এলো কোথা থেকে? কেন? এই আমি তো হাঁড়িটা নামিয়ে ছাগলের মুখের সামনে ধরলাম। আর তুমি তো কাল বললে মা, যে দই পেতে পেতে মুখ কালো হয়ে গেল। আবার একটু অন্য কিছু ভাবতে হবে। তা আমি ভাবলাম, ওই আমাদের কালো ছাগলটার মুখটা যদি একটু দই খাইয়ে সাদা করে দেওয়া যায়, তবে নিশ্চয়ই ভালো দই তৈরি হবে। তাই তো নিজেই হাতে ওকে দই খাওয়াচ্ছিলাম। ও মা, এই খেতে খেতে হঠাৎ ও কেমন ব্যা ব্যা করে লাফিয়ে উঠলো, আর হাঁড়িটা হাত থেকে পড়ে গেল। কি বললি? তুই ছাগলের মুখে সাদা করার জন্য 5 কেজি দইয়ের হাঁড়ি সাবার করে দিলি? ওরে নচ্ছর, আমি কোন মুখে তোকে দই পাততে বলেছিলাম আর তুই কি করলি? তোর মাথায় কি গোবর পোড়া আছে রে? কেন মা? এই তুমি যে বললে মুখ কালো, মানে ছাগলের মুখ। ধুর মা, এই তুমি না বড্ড গোলমাল করে দাও। এই সব কিছু আমি তো এই তোমার ভালোর জন্যই করলাম। ভালোর জন্য করেছিস? দাঁড়া, তোর ভালো করা আজ আমি বের করছি। আজ তোকে আমি মেরেই ফেলবো। বাড়ি থেকে দূর হ তুই, মুখ দেখাবি না আমাকে। সকাল হলো। বলরামপুরের বুকে সূর্যদেবের দেখা দিলেন বটে। খিদেই পেটটা চোঁচো করছে। ঠিক এমন সময় দূর থেকে রাধারানীকে আসতে দেখা গেল। রাগ কমাতেই মায়ের মন তো তাই ছেলের জন্য ছুটে এসেছে। নে, হাঁ করে তাকিয়ে না থেকে খেয়ে নে। মা গো, এই তুমি যে কত ভালো! আমি জানতাম না এই তুমি আমাকে ফেলে দিতে পারবে না। ওই ছাগলটা না আসলে বড্ড দুষ্টু, বুঝলে তো। থাম গগনা, আর একটা বাজে কথা নয়। আমি তোকে খাওয়াতে এসেছি ঠিকই, কিন্তু কাল রাতে যা বলেছি তা পাল্টাবে না। তোকে গ্রাম ছেড়ে বেরোতে হবে। কেন মা? এই আমি কোথায় যাব? আমি তো এই গ্রাম ছাড়া আর কোনো কিছু চিনি না। না চিনলে চিনবি। এই নে, আমার কাছে জমানো এই 5 টাকার মুদ্রা ছিল, রাখ। তোকে আরও দুটো দিব্যি দিচ্ছি। এই কথা দুটো যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারিস তবেই এই বাড়িতে ফিরবি, নইলে নয়। কি দিব্যি মা? বলো, আমি সব পারবো। প্রথম কথা, যেখানেই যাবি একটু মাথা খাটিয়ে কাজ করবি, নিজের বুদ্ধিটা ব্যবহার করবি। আর দ্বিতীয় কথা, পথ চলতে চলতে যখন ক্লান্ত হবি তখন পিঠের বোঝা হালকা করবি। এই দুটো কথা মাথায় গেঁথে নে। এবার যা। মায়ের দেয়া 5টা মুদ্রা আর পুঁটলিটা নিয়ে সে হাঁটা দিল অচেনা পথের দিকে। কসাই যখন একটা ছাগল কেটে তার মাথাটা আলাদা করে রাখছে, গগনের মাথায় হঠাৎ
বিদ্যুৎ খেলে গেল। আরে, মা তো বলেছিল মাথা খাটিয়ে কাজ করতে। তার মানে আমার নিজের মাথায় তো বুদ্ধি নেই। তাই মা হয়তো বলেছিলেন অন্য কারোর মাথা কিনে সেটাকে খাটাতে। হ্যাঁ, কসাইয়ের কাছে ছাগলের মাথা আছে, ওটাই কিনে নি। ওহে কসাই ভাই, এই বলি ছাগলের ওই মাথাটার দাম কত নেবে? হ্যাঁ, হ্যাঁ? কেন বাবু, কেন? খাবেন নাকি? তা তাজা মাথা 2 টাকা দিলেই পেয়ে যাবেন। এই নাও, এই কেটে কুটে একদম পরিষ্কার করে দাও। এই আমাকে এটা খাটাতে হবে। পাগল নাকি রে বাবা? মাথা আবার খাটায় কি করে? যাই হোক, আমার পয়সা পেলেই হলো। এবার আর মনে হলো সে তো মায়ের প্রথম নির্দেশ পালন করে ফেলেছে। এবার দ্বিতীয় নির্দেশ। পিঠের পুঁটলিতে তার কাছে ভারী মনে হতে লাগলো। সে এক বিশাল বট গাছের নিচে এসে দাঁড়ালো। উফ, বড্ড ক্লান্তি লাগছে গো। মা বলেছিল পিঠের বোঝাটা হালকা করতে। তা এই পুঁটলির মধ্যে কি কি আছে? মায়ের দেওয়া একটা ছেঁড়া চাদর, 2খানা রুটি আর ওই ছাগলের মাথাটা। যদি বোঝা হালকা করতে হয় তবে চাদর আর রুটি দুটো তো ফেলে দিতেই হয়, কারণ ছাগলের মাথাটা তো খুব দরকারি। ওটা তো খাটাবো, আর চাদর রুটি ফেলে দিলে পুঁটলি একেবারে হালকা। বাহ গগন, তুই তো একেবারে জিনিয়াস রে। মায়ের দুটোই কোথায় কেমন সুন্দর পালন করে ফেললি। এই এবার দেখবি তুই কেমন মস্ত বড় লোক হয়ে বাড়ি ফিরিস। আপন মনে শীষ দিতে দিতে ভাঙা মন্দিরটার দিকে এগিয়ে চলল। সে জানতো না যে এই ভাঙা মন্দিরের ভেতরেই ওট পেতে বসে আছে বলরামপুর রাজবাড়ির কুখ্যাত 2 চোর, কালু আর পটলা। ওরে কালু, আস্তে কথা বল। রাজবাড়ির ওই সোনার দোকান মূর্তিটা চুরি করতে গিয়ে যা ধকল গেল না, উফ, আমার এখনো বুকটা দূর দূর করছে। জমিদার বাবুর পেয়াদা বলে যদি টের পায় না, তবে আমাদের একদম কুচকুচ করে কেটে ফেলবে রে। আর ধুর বোকা, টের পাবে কি করে? কালো ওস্তাদের হাত থেকে এই মূর্তি কেউ কেড়ে নিতে পেরেছে আজ অব্দি? এখন এই জঙ্গলে কেউ আসবে না। কাল কাল সকালে সুযোগ বুঝে মূর্তিটা নিয়ে ভিন গায়ে পালিয়ে যাব। তারপর তারপর শুধু টাকা আর টাকা। ওরে কালু, শোন শোন, কিসের যেন শব্দ হচ্ছে বাইরে। শুকনো পাতা মোড়ানোর আওয়াজ পাচ্ছি রে। কেউ আসছে নাকি এদিকে? গগন মন্দিরের বারান্দায় বসে পড়ল। শীতে তার হাত পা কাঁপছে আর পেটে খিদে। সে তার পুঁটলি থেকে সেই ছাগলের মাথাটা বের করে তার সামনে মাটিতে রাখলো। কিরে, তোকে এত টাকা দিয়ে কিনে আনলাম আর তুই চুপ করে বসে আছিস। মা তোকে খাটানোর কথা বলেছিল তো। আরে খাটাচ্ছিস না কেন শুনি? ওরে কালু, দেখ দেখ লোকটা কার সাথে কথা বলছে রে। অন্ধকারের মধ্যে ওটা কার মাথা নামিয়ে রেখেছে মাটিতে? এটা কি মানুষের কাটা মাথা? হ্যাঁ, চুপ কর, শুনতে দে কি বলছে। লোকটা তো দেখতে সাধারণ, কিন্তু কেমন তান্ত্রিকের মতো কথা বলছে রে। আরে বলছি, মুখ খোল। আর কতক্ষণ চেপে রাখবি? তুই যদি এখন নিজের থেকে কাজ না করিস তবে আমি তোকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। বড় কষ্ট করে তোকে এনেছি, তোর ওই কালো চামড়া আমি টেনে ছাড়িয়ে দেবো। ওরে বাবা রে, ও তো আমাদের কথাই বলছে রে কালু। আমাদের কালো চামড়া ছাড়ানোর কথা বলছে। ও নিশ্চিত কোনো বড় সাধু বা ওঝা। ও সব জেনে গেছে রে। তারা তারা, ও তো বলছে টুকরো করে কাটবো। আমাদের কি চিনে ফেললো নাকি? উফ, এই খিদেই তো পেটটা জ্বলে গেল। আর সহ হচ্ছে না। কালু হোক আর পোটলা হোক, যেই আসুক না কেন আমি তাকেই আজ চিবিয়ে খেয়ে ফেলবো। আজ তো রাখবো না কাউকে। গগন আসলে বলছিল তার গ্রামের 2 পরিচিত দুষ্টু ছেলে, কালু আর পোটলার কথা। তারা সব সময় তাকে খ্যাপাতো। ওরে বাবা গো, রক্ষা করো সাধু বাবা, আমাদের খাবার না, আমাদের খাবেন না। আমরা সব সত্যি কথা বলে দিচ্ছি, আমাদের চামড়া ছাড়াবেন না। হ্যাঁ, এই তোমরা কারা গো? আর আমার পা ধরছো কেন? এই আমি তো ছাগলের মাথার সাথে কথা বলছিলাম।
আর আর চালাকি করবেন না সাধু বাবা, আমরা বুঝতে পেরেছি আপনি অন্তর্যামী। এই দিন, এই নিন, এই নিন জমিদার বাবুর চুরি যাওয়া সোনার গোপালের মূর্তি। আমরাই আমরাই চুরি করেছিলাম। হ্যাঁ, আমাদের রাজবাড়িতে ধরিয়ে দেবেন না দয়া করে, আমরা এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। ওরে বাবা, এটা তো সেই সোনার পুতুলটা জমিদার বাবু হন্যে হয়ে খুঁজছিলেন। মা বলেছিল পিঠের বোঝা হালকা করতে। আরে ওই চোরে তো নিজেদের পাপের বোঝা আমার ঘাড়ে ফেলে হালকা হতে চাইছে। বাহ, মার কথা তো সত্যিই ফলে গেল। ঠিক আছে, তোদের পাপের বোঝা আমি নিলাম। এই মূর্তিটা এখানে রেখে তোরা এখনই সীমানা পার হয়ে যা। যদি তোদের আবার এই এলাকায় দেখি, তবে আমার এই মাথা তোদের আস্ত চিবিয়ে খাবে। কালু আর পটলা এক ছুটে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। তখন মাটিতে বসে বোকার মতো হাসতে হাসতে সোনার মূর্তিটা আর ছাগলের মাথাটা আবার নিজের পুঁটলিতে ভরে নিল। সে তখনও বোঝেনি যে সে কি অসাধ্য সাধন করে ফেলেছে। পরদিন সকালে বলরামপুর জমিদার বাড়িতে এক চরম থমথমে পরিবেশ। রাজবাড়ির কুলদেবতা সোনার গোপাল মূর্তি চুরি যাওয়ার পর থেকে জমিদার ভবতোষবাবুর মুখে অন্ন জল রোচেনি। তিনি ঘোষণা করলেন যে চোর ধরতে পারবে তাকে 100 সোনার মুদ্রা দেওয়া হবে। আরে শরৎবাবু, এই জমিদার বাবুর সাথে দরকারি কথা আছে। এই যে আমার হাতে দেখছো বিশেষ মাথা, এ সব চোরের খবর এক নিমেষে বের করে দেয়। এই এই কি বলি রে ছোকরা, তোর ওই ছাগলের মাথা চোর ধরবে? আমার আমার রাজবাড়ির দুদুরে পেয়েদারা যা পারলো না তা করবে ওই পচা মাথা। আমার সাথে ঠাট্টা করছিস? এই ঠাট্টা কেন করবে জমিদার বাবু? ও মা বলেছে সবসময় মাথা খাটিয়ে কাজ করতে। তা আমি এই মাথাটাকে অনেক খাটিয়েছি। কাল রাতে শ্মশানকালীর জঙ্গলে এই মাথাটাই আমাকে চোরের হদিই দিয়ে দিয়েছে। এই বলিস কি রে? শ্মশানকালীর জঙ্গল? ওখানে তো কেউ যাওয়ার সাহস পায় না। তুই সত্যি চোর ধরেছিস নাকি বকছিস শুধু? বকছি কিনা নিজের দেখে নিন জমিদার বাবু। এই নিন আপনার সোনার পুতুল। ওরে আমার সোনা রে, ওরে আমার গোপাল রে, তুই ফিরে এলি। কিন্তু কখন এটা তুই কোথায় পেলি, কোথায়? আর চোরেরা গেল কোথায়? আরে জমিদার বাবু, চোরেরা তো আপনার এই পুতুলের বোঝা নিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এই মা আমাকে বলেছিল যখন ক্লান্তি আসবে এই পিঠের বোঝা হালকা করতে। তা আমি আমার পুটলির রুটি আর চাদর ফেলে দিয়ে বোঝা হালকা করেছিলাম। আর চোর দুটো তাদের চুরির পাপের বোঝা আমার ঘাড়ে ফেলে দিয়ে নিজেরা হালকা হয়ে সীমানা পার হয়ে পালিয়ে গেল। আর এই ছাগলের মাথাটা তো চরম শান্তিক। ও জাস্ট একটু ফ্যাচ ফ্যাচ করে ডাকলো আর চোরেরা এসে ওর পা ধরে কাঁদতে শুরু করলো। ও কি অসাধারণ আধ্যাত্মিক দেখা! পাপের বোঝা হালকা করা, তান্ত্রিক তান্ত্রিক ছাগলের মাথা। গগন, তুই কোনো সাধারণ মানুষ নস রে, তুই তো এক গুপ্ত সাধক। আমরা এতদিন তোকে বোকা ভেবে কত বড় ভুল করেছি। যাহ বাবা, মা বলেছিল মাথা খাটাতে, তাই এরা তো দেখছি নিজেদের মাথা খাটিয়ে আমাকেই সাধু বানিয়ে দিল। ভালোই হলো, মার দিব্যি তো এখন সার্থক। গগন, আমার প্রতিজ্ঞা অনুযায়ী এই 100 সোনার মুদ্রা তোর পুরস্কার। আর আজ থেকে এই বলরামপুর গ্রামে তোকে কেউ কখনো অবহেলা করবে না। তুই আমাদের সবার পরম শ্রদ্ধেয় বুদ্ধিমান গগন। বেলা পড়ে এসেছে। রাধারানী তখনও দাওয়ায় বসে ভাবছিলেন তার বোকা শোকা ছেলেটা কোথায়। কাল রাতে অত বড় রাগের মাথায় তিনি ছেলেটাকে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু মায়ের মন তো। আর সবার সামনে বুক ফুলিয়ে হেঁটে আসছে গগন। তার কাঁধে সোনার থালা, তাতে চকচক করছে 100 সোনার মুদ্রা। মা, এই আমি ফিরে এসেছি। দেখো, তোমার দেয়া দুটো দিব্যি আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। ওরে গগনা, এ কি দেখছি রে আমি? এত সোনার মুদ্রা তোকে কে দিল?
তুই কোনো অন্যায় কাজ করিসনি তো বাপ? এই গরিবের সংসার ভেঙে যাবে রে। তুই রাজবাড়ির মূর্তি উদ্ধার করেছিস, কিন্তু কিভাবে? তুই তো বুদ্ধির বও জানিস না। আরে মা, এই তুমি তো আমায় বলে দিলে, তুমি বললে মাথা খাটাতে, তা আমি কষাইয়ের দোকান থেকে ছাগলের মাথা কিনে এনে এই চোরেদের সামনে খাটালাম। আর তুমি বললে পিঠের বোঝা হালকা করতে। আমি চোরদের পাপের বোঝা নিজের ঘাড়ে নিয়ে আমার পুঁটলির ছেঁড়া চাদর ফেলে নিজেকে হালকা করলাম। ব্যাস, চোরেরা ভয় পেয়ে মূর্তি দিয়ে পালিয়ে গেল। তোমার কোথায় তো আমাকে বাঁচিয়ে দিল মা। ওরে আমার পাগল ছেলে, আমার অবুঝ সোনা, তুই সত্যি মায়ের কথা রেখেছিস। তুই চিরকাল এমনই সরল থাকিস বাবা। এই সরলতাই তোকে আজ এত বড় জয় এনে দিল।